আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা আছে। আমরা দেখেছি যে গতকাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার সাক্ষাৎকারের পরেই সেটির প্রতিক্রিয়াও আছে। আমরা দেখেছি ট্রাইব্যুনালে প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এর পাশাপাশি পার্লামেন্ট অধিবেশন চলছে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি প্রথমেই শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, এর আগেও শেখ হাসিনা তিনি বলেছিলেন যে দেশে ফিরবেন, কিন্তু এবারই যেটি এনডিটিভির সাক্ষাৎকার, তিনি বলেছেন যে নির্দিষ্ট একটি সময়সীমা উল্লেখ করেছেন যে এই বছরের মধ্যেই ফিরবেন। তার এই বক্তব্যের পরে আমরা আজকে ট্রাইব্যুনালের একটি প্রতিক্রিয়া দেখেছি। আমি সেই প্রতিক্রিয়াটা উল্লেখ করতে চাই। শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সত্যিই যদি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুন। শরীফ ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানের ভেতর থেকে উচ্ছেদ হয়েছেন রাষ্ট্র ক্ষমতা থেকে এবং দেশের তাদের অনুগত তাদের দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিশেষ করে উচ্চ পর্যায়ের নেতারা, তারা দেশ থেকে পালিয়েছেন, দেশ ত্যাগ করেছেন অথবা করতে বাধ্য হয়েছেন। একটা জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এটি নিম্ন আদালতের বিচার। এখন সেই বিচারে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু দেশে আসার ক্ষেত্রে কোনো রকমের বাধা দেওয়ার কথা বলা হয়নি। সুতরাং তিনি যদি আসতে চান, নিশ্চয়ই সরকার তাকে ওই সাজার কার্যকর করার জন্য তাকে বাধা দেবে না। কিন্তু প্রশ্ন হলো তিনি আসবেন কিনা। আমার যেটা মনে হয় যে রাজনীতিবিদরা এই ধরনের পরিস্থিতির অনেকেই মোকাবেলা করেছে সারা পৃথিবীতে, এবং এর আগেও শেখ হাসিনা দুবার এই ধরনের পরিস্থিতিতে, বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দেশে এসেছেন। একটা হচ্ছে 15ই আগস্টের 75-এর 15ই আগস্টের পরে, সম্ভবত 81 সালে। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময়। তখনকার যে প্রেক্ষাপট এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটি এক ধরনের ছিল। এখনকার প্রেক্ষাপট এবং অভিযোগটা আর এক রকমের। তখন তিনি এই ধরনের কোনো মামলায় দণ্ডিত ছিলেন না। এবার তার মাথার উপরে ফাঁসির দণ্ড আছে। এটি তাকে মোকাবেলা করতে হবে আইনি পদ্ধতিতে। তিনি, তার নেতাকর্মীরা এই কথার পরে বিভিন্ন জায়গায় দেখছি উজ্জীবিত হচ্ছেন, মিছিল মিটিং করছেন। আবার আপনি যদি যাদের সাথে টুকটাক দেখা হয় বা কথা হয়, তাদেরকে যদি এই সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করেন, তারা আসলে কেউই জানে না কি হতে যাচ্ছে। অর্থাৎ তাদের দলের যিনি প্রধান, তিনি বার্তাটা দিয়েছেন ভারতের একটা গণমাধ্যমকে, কিন্তু তার নিজ দলের নেতাকর্মীদের কাছে এই বিষয়টা পরিষ্কার না। সুতরাং এটা একটা হতে পারে যে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করার একটা কৌশল হতে পারে। আবার তিনি হয়তো পরিস্থিতি অনুযায়ী আইনি লড়াই করার জন্য তিনি এখানে আসতে পারেন। তবে এবার যদি তিনি আসেন, তিনি ওই যেটা বললাম, তার ফাঁসির দণ্ড রয়েছে, সেই দণ্ড মাথায় নিয়ে তাকে আসতে হবে। এর আগে যখন তিনি, বিশেষ করে 15 আগস্টের পরে যখন তিনি দেশে ফেরেন ভারত থেকে, তখন ব্যাপারটা একরকমের ছিল। তিনি ভিকটিম ছিলেন, তার পরিবারটা, তার দল ভিকটিম ছিল। কিন্তু এবার তার দল, তার পরিবার, তার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবার কিন্তু আসছেন তারা অভিযুক্ত হিসাবে। তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার দলের শীর্ষ অন্যান্য যারা আছেন অভিযোগ আছে। সুতরাং তিনি এটিকে কিভাবে মোকাবেলা করবেন, এটা একান্ত তার বিষয়। আর তার ফেরা না ফেরার বিষয়টা আমার যেটুকু ধারণা কেবলমাত্র তার নেতাকর্মীদের উপরে নির্ভর করে না। এর সঙ্গে তিনি যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যারা তাকে আশ্রয় দিয়েছে, ভারতের
ইয়েস নোর একটা সম্পর্ক আছে। এবং আমাদের জিও পলিটিক্সে নানাভাবে যারা ইন্টারফেয়ার করে তাদেরও কোনো না কোনোভাবে এর সাথে একটা এনগেজমেন্ট থাকবে বলে আমার ধারণা। আমরা স্বাভাবিকভাবে যেটি চাইব যে আমাদের একটা রাজনৈতিক স্থিতিশীলতা এখানে প্রয়োজন, এবং সেই স্থিতিশীলতা রাজনৈতিক আইনগত কোনো কারণে যাতে বিঘ্নিত না হয়। আবার আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে ফেলার সংস্কৃতি। আজ থেকে 10 বছর, 7 বছর, 8 বছর আগে আমাদের এখানে প্রচারণা ছিল তারেক রহমান কোনো দিন দেশে আসতে পারবেন না। এই কথাগুলো এই আওয়ামী লীগের নেতারা বুক ফুলিয়ে বলতেন, যারা এখন দেশে নাই, যারা পালিয়েছেন। অর্থাৎ রাজনীতিতে এবং রাজনীতিবিদদের জীবনে কখন উত্থান এবং কখন পতন, এটা দীর্ঘ আগে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এখানে স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতিও হয়, পরিস্থিতির অবনতি। প্রেডিকশনটাই আনপ্রেডিক্টেবল। রাইট।